আমি জাল করালে তো সম্পত্তি আমার নামেই করাতাম, কিন্তু এই রেবতীটাকে আবার চিনিস তুই কাউকে এই নামে? না, চিনি না, চেনার দরকারও নেই। আমি এসব উইল ফুইল মানি না। মানি না বললে তো চলবে না বাবা। তোমার বাবা স্বয়ং এই নির্দেশ দিয়ে গেছেন। ওনার কথা না মানলে সমস্ত সম্পত্তি কিন্তু সরকারের হাতে চলে যাবে। তা থেকেও বা কি লাভ হবে? ওই ছুঁচো মেরে হাত গন্ধ করে কি লাভ আমার? বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দি অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা পিয়ালি পালের লেখা জমিদার বাড়ির রহস্য। আজকের গল্পের গল্প পাঠে স্বর্ণাভ এবং সূত্রধরের ভূমিকায় আমি অর্ঘ্য। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা জমিদার বাড়ির রহস্য। জমিদার আদিত্য নারায়ণ চৌধুরীর অবর্তমানে তার পুত্র সূর্য শেখর চৌধুরী সম্পত্তির মালিক হবেন। একথা নিশ্চিত জেনেও চৌধুরী বাড়িতে সম্পত্তির ভাগ নিয়ে চলতে থাকে বচসা। উকিল আসবেন শুনে সকলেই তটস্থ। আদিত্য নারায়ণ নাকি সম্পত্তির উইল করে গেছেন। সব কটাকে দেখে নেব। হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা, সব ভোগে যাবে। হ্যাঁ, মায়ের ভোগে। বলে ওঠে ওই বাড়ির বড় ছেলে রবি শেখর চৌধুরী। বাদ দাও তো ওই পাগলের কথা, ওর কথা কেউ মানে নাকি? তো কাকা কি যেন বলছিলে? কাকা মানে দীপ্ত নারায়ণ চৌধুরী বলে ওঠেন, হ্যাঁ, যেটা বলছিলাম যে আজ উকিলবাবু সন্ধ্যায় আসবেন বলেছেন। বাড়ির সকলকে হল ঘরে উপস্থিত থাকতে বললেন। দাদা নাকি হুইল করে গেছেন, সেটাই পড়ে শোনাবেন সকলকে। সে আর নতুন কি শোনাবে? বাবা নিশ্চয়ই ওই পাগলকে সব সম্পত্তি দান করবে না, ও তো আমি পাবো। হ্যাঁ, তাও ঠিক, তবে উনি যখন বলেছেন সকলকে থাকতে, তখন তো থাকতে হবেই। উকিল বলে কথা, নিয়ম কানুন আছে নিশ্চয়ই উইল পড়ার। আচ্ছা বেশ, মোটামুটি সকলেই তো আছে এখানে, আর অন্দরে বাকিদের আমি জানিয়ে দেব। তুমি একটু চা জল খাবারের ব্যবস্থা করো দেখি। হ্যাঁ নিশ্চয়ই, সে কথা আবার বলতে হয়? জমিদার বাড়িতে এসে কে কবে খালি মুখে ফিরে গেছে বলো দেখি? না, জানি তুমি সবটা সামলে নেবে, যেমন নিয়েছো এতকাল। ওই জন্যই তো বাবা তোমায় চোখ বন্ধ করে ভরসা করতো। হ্যাঁ, ওই ভরসাটুকুই। কাজে পড়লে তখন হাঁক ডাক, আর দেওয়ার সময় তো ওই মাস মাইনেটুকু হাত দিয়ে জল করাতো না মোটে। হ্যাঁ, দাদার আমি ছায়া সঙ্গী ছিলাম বলতে পারিস। তোরা তো কলকাতায় কাটিয়ে দিলি এতগুলো বছর, আমি আর দাদা মিলেই না সব কাজকর্ম সামলেছি। হ্যাঁ সেই, এইসব ব্যবসাপত্র বোঝার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। শহরে আমার অনেক কাজ। সে কি আর আমি জানি না তোমার কি কাজ? ওই তো মেয়ে মানুষ আর মদ, এই নিয়েই তোমার ফুর্তি চলে কলকাতায়। দাদা তো পুত্র স্নেহে অন্ধ ছিল, তাই বারংবার বলেও কোনো লাভ হয়নি। অথচ আমাদের সমু অত ভালো ছেলেটা একটা কাজের আশায় দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। যত সব নাটক। মনে মনে এসবই বলছিলেন। সম্বিত ফেরে সূর্যের ডাকে। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি বলছিলিস? আরে তুমি আবার কোন জগতে চলে গেলে? যাক, বাকি সকলকে জানিয়ে দাও খবরটা। আমি ভেতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। সকলকে বলে রাখছি সন্ধ্যায় হল ঘরে হাজির থাকতে। আর হ্যাঁ, দেখো ওই পাগলটা যেন আবার এসে না পড়ে। আচ্ছা ঠিক আছে। সন্ধেবেলায় উকিলবাবু যথারীতি আসলেন। জমিদার বাড়ির সকলেই উপস্থিত। পড়ে শোনালেন জমিদার আদিত্য নারায়ণ চৌধুরীর উইল। সেখানে লেখা আছে জমিদারির এক অংশ পাবে রবি শেখর, অর্থাৎ বাড়ির বড় ছেলে, আর এক অংশ পাবে রেবতী দেবী। বাকি অংশ ট্রাস্টি বোর্ডের হেফাজতে থাকবে। সেখান থেকে প্রতি মাসে 20,000 করে মাসোহারা পাবে দীপ্ত নারায়ণ চৌধুরী, অর্থাৎ ওনার ছোট ভাই, এবং 30,000 টাকা পাবে সূর্য শেখর চৌধুরী, অর্থাৎ ওনার ছোট ছেলে। এছাড়া বাড়ির মালি, ড্রাইভার, পরিচারিকা নিত্য মাসিক মাইনে ট্রাস্টি বোর্ডই দেবে। এর অন্যথা হলে সমস্ত সম্পত্তি দান করা হবে সরকারকে। উইলের এই ঘোষণা শুনে সকলেই অবাক।
ঘরে পিন পতনের নিস্তব্ধতা। প্রথম কথা বলে ওঠেন দীপ্তনারায়ণ। সবই তো বুঝলাম, কিন্তু এই রেবতী দেবীকে, এনাকে তো ঠিক চিনলাম না। আমাদের বড় বৌদি মৃণালিনী দেবী তো বহুকাল আগেই প্রয়াত হয়েছেন। তিনি ছাড়া তো আমার দাদার আর কোনো স্ত্রী ছিল না। আর আমার জন্য শুধু মাস হারা বরাদ্দ? আমি কি কচি খোকা নাকি? ওই কটা টাকায় আমার কি হবে শুনি? শেষে জমিদার বংশের সন্তান হয়ে ভিক্ষা করতে হবে আমায় লোকের কাছে। আর দাদাকে দিয়েছে জমিদারির এক অংশ। ওই পাগলটা কি বোঝে শুনি জমিদারির? ও কি করবে এই সম্পত্তি নিয়ে? সব 10 জনে লুটে পুটে খাবে। যত সব জালিয়াতি, ভুলভাল উইল, এসব আমি মানি না। নিশ্চয়ই এটা জাল। জাল আবার কে করতে বলতো? তোর দাদা নিশ্চয়ই এসব করবে না। আর বাকি রইলাম আমি জাল করালে তো সম্পত্তি আমার নামেই করাতাম। কিন্তু এই রেবতীটাকে আবার চিনিস তুই কাউকে এই নামে? না, চিনি না, চেনার দরকারও নেই। আমি এসব উইল ফুইল মানি না। মানি না বললে তো চলবে না বাবা। তোমার বাবা স্বয়ং এই নির্দেশ দিয়ে গেছেন। ওনার কথা না মানলে সমস্ত সম্পত্তি কিন্তু সরকারের হাতে চলে যাবে। তা থেকেও বা কি লাভ হবে? ওই ছুঁচো মেরে হাত গন্ধ করে কি লাভ আমার? এই সূর্য, তোর কি বুদ্ধি শুদ্ধি কোনো কালেই হবে না? উকিল বাবুর সামনে এসব বলে কি লাভ? হ্যাঁ, আর ঝামেলা বাড়াস না। যেটুকু প্রতি মাসে পাওয়ার কথা সেটুকু হারাবি। ওইটুকু টাকায় কি হবে বলো তো কাকা? আমার কি কোনো মান সম্মান নেই? বাবা এটা করতে পারলো আমার সাথে? আচ্ছা, সেসব কথা পরে হবে। বাইরে লোকের সামনে এসব কথা বলে লোক হাসানোর কি দরকার? হ্যাঁ, আগে উনি যা বলছেন শান্ত হয়ে শোনো, তারপর সবাই মিলে আলোচনা করে একটা ব্যবস্থা করা যাবে। এখন চুপ কর তুই। আচ্ছা বেশ, তুমি যখন বলছো চুপ করছি, কিন্তু এটার ফয়সালা আমি করেই ছাড়বো। বেশ, তাই হবে। ওনাকে আগে শেষ করতে দে কথা। মূলত যা বলার বলেই দিয়েছি আমি। এছাড়া বলতে গেলে জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কাজ সব ট্রাস্টি বোর্ডের অর্ডার অনুসারে হবে। জমির পরিমাপ, ব্যবসার হিসেব নিকেশ করার জন্য যেমন কমিটি তৈরি ছিল তারাই করবে। সব কিছু দেখভাল করবে ম্যানেজার অশ্বিনী কুমার। আর আমাদের জরুরি কোনো প্রয়োজন পড়লে বা ডাক্তারি কোনো সমস্যা হলে আমরা কোনো অর্থ পাবো না? সেক্ষেত্রে আপনাদের উপযুক্ত প্রমাণ সহ ম্যানেজারের সাথে কথা বলতে হবে। উনি সুপারিশ করলে বোর্ড সেটা দেখে তবেই অর্থ মঞ্জুর করবে। কিন্তু দাদা যে বড় ছেলেকে সম্পত্তির ভাগ দিলেন, ও তো নিজেই অসুস্থ। ওকে কে সামলায় তার ঠিক নেই। ওই দায়িত্ব কিভাবে সামলাবে? সেসব আগে থেকেই ঠিক করা আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আদিত্য নারায়ণ বাবু সব ব্যবস্থা করে গেছেন। আহ, এবার আমি উঠি তাহলে। আর ওই রেবতী দেবীর ব্যাপারটা কি? আপনারা কি অপেক্ষা করবেন কবে তিনি আসবেন? হ্যাঁ, সে তো করতেই হবে। তবে অনন্তকাল তো আর অপেক্ষা করা যাবে না। সেক্ষেত্রে কমিটি যা সিদ্ধান্ত নেবেন সেটাই বলবৎ হবে। আপাতত দৈনিক সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিয়েছি, দেখি কেউ যোগাযোগ করে কি না। আচ্ছা, তবে তো ঠিকই আছে। দাদা বিচক্ষণ মানুষ ছিলেন, সব ব্যবস্থাই করে গেছেন নিশ্চয়ই। তবুও একটা জিজ্ঞাসা করে নিশ্চিত হলাম আর কি। নইলে এত বড় সম্পত্তি সকলে লুটে পুটে খাবে, সেটা তো আর হতে দিতে পারি না। যদিও সৎ ভাই, তবুও ভাই তো। দাদার ছায়া সঙ্গে ছিলাম প্রায়। সবটা বুঝে শুনে চলতে হবে আমাকে, তাই নয় কি? সে তো ঠিকই। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি সবটা গুছিয়ে বলে দেবো, যাতে কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি না হয়। আর আপনার ভাইপোকে একটু সামলে রাখবেন। ট্রাস্টি বোর্ড মেম্বারদের সামনে ছোট বড় কথা বললে কিন্তু হিতে বিপরীত হতে পারে। না না, ও আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। বেচারা ছোট মানুষ, রাগের মাথায় কি বলতে কি বলেছে, আপনি কিছু মনে করবেন না যেন। ও এমনিতে ভালোই, শুধু একটু ওই রকচটা আর কি। না না, আমি কিছু মনে করিনি। আজ উঠি তাহলে, পরের মাসে প্রথম দিকে আবার আসবো। আচ্ছা বেশ। উকিলবাবু নিজের কাজ সেরে বেরিয়ে গেলে দীপ্তনারায়ণ অত্যন্ত রেগে গিয়ে ভাইপোকে বকাবকি আরম্ভ করলেন। এই, তোর কি আক্কেল জ্ঞান সব লোপ পেল নাকি? হ্যাঁ,
উকিলবাবুর সামনে ওসব কথা বলার কি দরকার ছিল? দেখো কাকা, আমার মাথা এখন খুব গরম আছে, এখন কিছু বোঝাতে এসো না আমায়। আহা, সব সময় রাগ দেখালে চলবে? একটু ঠান্ডা মাথায় বুদ্ধি লাগালে যদি কাজ হাসিল হতো তাহলে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো দেখি। আহা, সব সময় রাগ দেখালে কি চলবে? একটু ঠান্ডা মাথায় বুদ্ধি লাগালে যদি কাজ হাসিল হয় তাহলে। কি যে আবল তাবল বলে যাচ্ছ, কিছুই তো বুঝছি না। এখানে নয়, ঘরে চ বলছি। দারুণ একটা প্ল্যান আছে মাথায়। এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। আচ্ছা, দোতলায় চলে এসো আমার শোবার ঘরে। এই দাঁড়া, আগে চারপাশটা ভালো করে দেখে আসি। দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, কি বলবে বলো। এত হেয়ালি করছো কেন বলো তো? হেয়ালি নয়, গোপনীয় কথা। একটা বুদ্ধি বের করেছি। কিসের বুদ্ধি? টাকা হাতানোর। মানে কিসের টাকা? কার টাকা? আরে আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে। লোক জানাজানি হয়ে গেলে কিন্তু পরে অনেক সমস্যা হবে। আমরা চুরির দায়ে জেলে যাব পর্যন্ত, আগে থেকে বলে রাখলাম। চুরি? শেষ পর্যন্ত সূর্যশেখর রায়চৌধুরী করবে চুরি? নেভার। আহ, সবটা শোন আগে ভালো করে, তারপর কথা বল। এরপর বদ্ধ ঘরে অনেকক্ষণ দুজনের আলোচনা হয়। তারপর দরজা খুলে দুজনেই হাসি মুখে বেরিয়ে আসে। ক্রূর হাসির রেখা দেখা যায় দীপ্তনারায়ণের চোখে মুখে। দিন দশেক পর উকিলবাবু আবার এলেন চৌধুরী বাড়িতে। কি উকিল বাবু, আজ আবার কি হলো? নিয়মের গাফিলতি কিছু হচ্ছে নাকি? না না, আমি এসেছি অন্য একটা দরকারে। আসলে সেদিন বলে গিয়েছিলাম আদিত্যনারায়ণবাবু উইল করে গেছেন। তার সম্পত্তির একটা অংশ বড় ছেলে আর একটা অংশ রেবতী দেবীর নামে লিখে গেছেন। হ্যাঁ, সে তো বলেছিলেন সেদিনই। হ্যাঁ, সেই রেবতী দেবীর খোঁজ পাওয়া গেছে। আমরা মানে ট্রাস্টি বোর্ডের মেম্বার মিলে আলোচনা করে কাগজে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিই। সেই মতো বিজ্ঞাপন করা হয় এবং দুদিন পর রেবতী দেবী আমাদের সাথে যোগাযোগ করেন। ইনি যে সেই মহিলা কিভাবে বুঝলেন? আমরা সমস্ত নথিপত্র দেখেই তবে ওনাকে অনুমতি দিয়েছি। ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আমরা এসব জেনে কি করব? ওনার পাওনা গন্ডা ওনাকে চুকিয়ে দিন, তাহলেই হলো। উনি এই বাড়িতেই থাকবেন যে? মানে এই বাড়িতে কেন? হুট করে অচেনা অচেনা একজন লোককে থাকতে দেবো কেন আমরা? একটু শান্ত হন ছোটবাবু, একটু শান্ত হন। আপনার বাবার উইল অনুযায়ী উনি এখানেই থাকবেন আমৃত্যু। আর যদি একান্তই না থাকতে পারেন তবে ওনার বাড়ির অংশের দাম আপনাদের মিটিয়ে দিতে হবে। এ আবার কি? বাড়ি তো আমাদের প্রাপ্য, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। কোনো অজানা অচেনা ব্যক্তির এতে অধিকার থাকতে পারে না। থাকতেই পারে, কারণ বাড়ির প্রতিষ্ঠাতা ওনাকে বাড়ির একটা অংশ দিয়ে গেছেন, ফলে উনিও বৈধ অধিকারী। তার মানে এখন থেকে উনি এখানেই থাকবেন আমাদের সাথে? আর ওই খাওয়া দাওয়া? বাড়িতে নিত্য নারায়ণ শিলা পূজিত হয়, আর ছোঁয়াছুঁয়ির তো ব্যাপার আছে নাকি? সে বিষয়ে আপনাদের কোনো চিন্তা নেই। উনি সপাক আহার করেন, সম্পূর্ণ নিরামিষাশী, কোনো অসুবিধা হবে না। ওনার জন্য উনি আলাদা ব্যবস্থা করে নেবেন। উত্তরের কোণের ঘরে ওনার থাকার ব্যবস্থা করা হবে। আর যাওয়া আসা? মানে আমাদের বাড়ির তো মূল ফটক একটাই। হ্যাঁ, সেটাই। আপাতত উনি পেছনের দরজা দিয়েই যাওয়া আসা করবেন। এরকম অচেনা অজানা লোক উটকো ভাবে থাকা শুরু করবে, আবার আমাদেরই বাড়িতে, বিষয়টা কেমন একটা লাগছে না? আশেপাশের লোকজনও বা কি বলবে? তাছাড়া ওনার সম্পর্কে তো আমরা কিছুই জানি না। সে উনি এলেই পরিচয় করে নেবেন। আর একসাথে তো থাকবেন না, তাহলে আর অসুবিধা কিসের? তবে উনি আপনাদের একেবারে অচেনা নন, বরং পূর্ব পরিচিত। সে কি? এ নামের কাউকেই তো কোনোদিনও দেখিনি আমরা। কিরে সূর্য, তুই দেখেছিস? না, আর দেখার ইচ্ছেও নেই। তোমরা যা পারো করো, আমি চললাম। বিরক্তি লাগছে এসব শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর কথায় কিছু মনে করবেন না উকিলবাবু। কবে আসবেন তাহলে উনি? কাল আসবেন। আমি সেই জন্যই এলাম, উত্তরের ঘরটা কাউকে খুলে দিয়ে ঝাড়পোছ করিয়ে রাখতে আর আপনাদের জানাতে। আপাতত ওনার একজন দাসী আর উনিই থাকবেন।
আপনারা যেমন থাকেন থাকবেন, অসুবিধা হলে জানাবেন আমায়, পরে ওদিকে দেওয়াল তুলে আলাদা ব্যবস্থা করা হবে। আচ্ছা আচ্ছা, সেই ভালো সেই ভালো। এ কি রেনু, তুই আবার কোন সাহসে ফিরে এলি বাড়িতে? এক্ষুনি বেরিয়ে যা বলছি, নইলে কিন্তু দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। তোর স্পর্ধা দেখে তো অবাক হয়ে যাচ্ছি রে। ইনি কে কাকা? তুমি ওই ভদ্র মহিলার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? এখনো দাঁড়িয়ে আছিস? উকিলবাবু যে বললেন আজ আসতে। আবার উকিল বাবুর সাথে খোট পাকানো হয়েছে? কি ভেবেছিসটা কি তুই? দাদা নেই বলে এ বাড়িতে আবার ঢোকার অনুমতি পাবি? কখনো না। আমি এখনো বেঁচে আছি ভুলে যাসটা কিন্তু। ভালো চাস তো এক্ষুনি বেরিয়ে যা। কি হলো, এত চেঁচামেচি কিসের? আমার আসতে একটু লেট হলো, মাফ করবেন রেবতী দেবী। রেবতী দেবী মানে? মানে উনি তো রেবতী ঘোষাল, যার কথা আদিত্যনারায়ণ বাবু মানে আপনার দাদা হুইলে লিখে গেছেন। ওনার মা ছিলেন আদিত্যবাবুর পিস্তুত শ্যালিকা, আশ্রিত হিসাবে থাকতেন একসময় এই বাড়িতেই। ওনারও ছোটবেলা এখানেই কেটেছে, তবে মাঝে একটু ভুল বোঝাবুঝির জন্য ওদের বাড়ি ছাড়তে হয়। হয়তো পরবর্তীকালে এ নিয়ে আদিত্যবাবুর অনুশোচনা হয়েছিল, তাই মৃত্যুর পূর্বে উনি উইল করে জমিদারির একটা অংশ রেবতী দেবীর নামে রেখে গেছেন। ওনাকে মেয়ের মতোই স্নেহ করতেন বোধহয়। এ কথা আমি মানতে পারলাম না। এ নিশ্চয়ই কোনো ছলনা করেছে। দাদা এর নামে কখনো সম্পত্তি দিতে পারে না। একে তো বাড়ি থেকে দাদাই দূর করে দিয়েছিল। অনেক অভিযোগ ছিল ওর নামে। আপনি জানেন না উকিল বাবু, এরা মা মেয়ে দুজনেই উল্টা। সব জানতে পেরে দাদাই ওদের তাড়িয়ে দেয়। সেসব আপনাদের পারিবারিক ব্যাপার, আমি তো অত জানি না। আমাদের তো আইনের পথে চলতে হবে। আদিত্যবাবু যার নামে উইলে যা লিখে রেখে গেছেন সেই মতো হস্তান্তর করাই আমার কাজ, বাকিটা আপনারা বুঝে নিন। ওনাকে আপাতত এ বাড়িতেই থাকতে দিতে হবে, এর অন্যতা হলে কিন্তু আইনি ব্যবস্থা নিতে হবে আমায়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি আপনার মতো কাজ করুন। তবে ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, আমাদের মুখোমুখিও যেন না হয়। কাকা, ব্যাপারটা কি হলো বলো তো? আমি তো কিছুই বুঝলাম না। কে এই রেবতী? তুমি আবার রেনু বলে ডাকছো? চেনো নাকি এনাকে? তোকে পরে সব বুঝিয়ে বলবো, আগের একটা ব্যবস্থা করতে হবে। এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না। ও মা গো, এ কি কাণ্ড হচ্ছে বাড়িতে? ওই অলক্ষীটা আবার এসেছে এখানে। উফ, কে গো, তুমি কিছু বলছো না যে? আরে বলেছি বলেছি, কিন্তু উইল তো আর আমি বদলাতে পারবো না। যাও তোমার কাজ করো গিয়ে, এর মধ্যে এসো না তো। ওই কুলোটা মেয়ে মানুষটার সাথে একসাথে তলায় থাকতে হবে আমাদের। উফ, কি দিন কল পড়লো, সব উচ্ছন্নে যাবে এবার। আহা, অত চেঁচামেচি করো না তো। শুনলে তো উকিল বাবু কি বললেন, ওর ভাগ আছে তাই এসেছে। ভাগনা ছাই, ওর মা যেমন দাদার মাথাটা চিবিয়ে খেয়েছিল, মেয়েও তাই করবে। একে যে কেন দাদা বাড়িতে ঢোকাতে গেল? এতগুলো সমস্ত ছেলেপুলে ঘরে, আর মেয়ের রূপে ছটা তো মায়ের মতোই। ওতেই বশ করেছিল বোধহয় দাদাকে। দেখো, এত কথা শুনেও কেমন বেহায়ার মতন দাঁড়িয়ে আছে। মানুষের চামড়া গায়ে থাকলে কি আর এরা মুখো হতো? যেমন মা তেমনই মেয়ে, ব্যাপারটা তো কোনো হদিশই নেই। রেবতী দেবী, আপনি ওপরের ঘরে চলুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে সবটা বুঝিয়ে দিয়ে আসি। আমি সব ঘরে চিনি এখানে, আমি নিজে যেতে পারবো। শুধু আমার মালপত্রগুলো। ওটা রামু এসে নিয়ে যাবে, আর আপনি চিনলেও সবটা দেখিয়ে বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য। আর এখানে থাকতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি সেই মতো ব্যবস্থা নেব। এখন চলুন। বেশ, চলুন তাহলে। হ্যাঁ গো, ওই রকম সাদা থান পড়ে আছে এই বয়সে? বিধবা নাকি? কি জানি বাপু, আজকালকার সব ফ্যাশন। শুনলাম নিজে রেঁধে খায়, অন্যের হাতে খায় না, আর নিরামিষ তো খায় শুনলাম। হতে পারে বিধবা বা ভিক ধরেছে সবার সহানুভূতি আদায়ের জন্য। জানে তো এবারে কেউই ওকে ভালোভাবে মেনে নেবে না।
মেনে নেওয়া? ওকে বাড়িতে ঢুকতেই দিতাম না যদি না দাদা উইল করে বলে যেতেন ওর কথা। তবে আমিও সাফ জানিয়ে দিচ্ছি, ওই মেয়ে যেন এদিকে না আসে। থাকবে নিজের মতন ওদিকে থাক, আমাদের সাথে এদিকে কোনো আলাপ রাখবে না। ছেলেটা বড় হয়েছে, সামলে রাখতে হবে তো ওকে। হ্যাঁ, বলে দিয়েছি আমি। মেইন ফটক দিয়ে ওর যাতায়াত চলবে না। উকিলবাবু বললেন পরে ব্যবস্থা করবেন, আপাতত পিছনের দরজা দিয়ে যাতায়াত করবে ও। সেই ভালো। বলছি, একে কি কোনোভাবে তাড়ানো যায় না? সে পরে ভাবা যাবে। এখন যাও ভিতরে, আর ছেলেটাকে সাবধান করে দাও তো গিয়ে, যেন উত্তরের দিকে না যায়। সে তো করবই। তবে সূর্য কেমন তাকিয়েছিল দেখেছো? সবই দেখেছি। বড় কিছু ঘটাবে এই মেয়ে, মিলিয়ে নিও আমার কথা। এই বলে রেগেমেগে দীপ্তনারায়ণ সেই জায়গা থেকে চলে গেলেন। সূর্যশেখর আগেই চলে গেছিল। অতসী দেবী কিছুক্ষণ ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন পুরনো দিনের কথা। কই গো, কোথায় গেলে? আসুন আসুন মাসিমা, বসুন না এখানে। আর তো আজ করতে হবে না বাচ্চা, আমি এখানে বসতে আসিনি। আমাদেরই বাড়িতে এসেছো, থাকছো, খাচ্ছো, তাই দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা, কিছু লাগবে কিনা। না মাসিমা, আমার কিছু লাগবে না আপাতত। যদি পরে প্রয়োজন হয় নিশ্চয়ই জানাবো। তা বেশ। দিদি তো আর নেই, থাকলে তোমায় যত্ন করতো না দুচ্ছাই করতো জানি নেকো। যাই হোক, যে কথা বলতে এলাম, হ্যাঁ বলুন। আমার ছেলে সমু চেনো নিশ্চয়ই, এখন তো বড় হয়েছে। আসলে তো আর বেঁধে রাখতে পারবো না, ওর দিকে আবার নজর দিও না বাপু। ওই একটি মাত্র ছেলে আমার। ছেলেবেলায় তোমার সাথে তো তার বেশ ভাব ছিল কি না, দিদি দিদি করে অজ্ঞান। যাই হোক, সময় বদলেছে, আর তুমিও, তাই সাবধান করে গেলাম। আমার ছেড়ে ত্রিসীমা নাই যেন তোমাকে না দেখি, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আর শোনো, কি? এমন বেশ কেন তোমার? বিধবা নাকি? না মাসিমা, আমি বিয়েই করিনি। ব্রহ্মকুমারী দলের দীক্ষিতা আমি, তাই স্বেচ্ছায় এই বেশ নিয়েছি। ও তাই বলো? তা ওখানে সবাই বুঝি এমনই বেশ পড়ে? না না, সদাই পরতে হবে এমন কোনো বিধি নেই। তবে গুরুমা সাদা শাড়িই পরেন, ওনাকে দেখেই শান্তি লাগে, তাই আমিও ওনার অনুমতি নিয়েই সাদা বা হালকা রঙের শাড়ি পরি। ঘোমটার নিচে খ্যামটা না নাচলেই হলো। যাগে, যা বলে গেলাম মনে থাকে যেন। এই বলে অতসী সেই ঘর থেকে চলে গেলে পুঁটি বলে ওঠে, কি গো দিদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা শুনে গেলে, কিছু বলবে না ওনাকে? কি বলি বলতো, বয়স্ক মানুষ, তার ওপর গুরুজন। সে হোক, তবু তোমাকে এভাবে অপমান করবে কেন? সেই এসে থেকে তো দেখছি সকলে মিলে তোমাকে কি অপমান করছে, তুমি বা সব মুখ বুজে সয়ে নিচ্ছ কেন? কিছু তো প্রতিবাদ করবে। নরম মাটি পেয়ে সকলে বেশি আছড়াচ্ছে। সে বাদ দে, মেশোর বাড়িতে তো আর আসার ইচ্ছেই ছিল না কোনো দিন, কিন্তু আমার নামে সম্পত্তি রেখে গেছে মেশো, সেই শুনেই এলাম। নিজের কথা ভেবে নয় রে, মাতাজির আশ্রমের বাচ্চাগুলোর অনেকটা সুরাহা হবে সেই ভেবেই আসা। জানি না কতদূর কি করতে পারবো, দেখা যাক। তুমি ওই করেই মরো। ভগবান যাকে এত রূপ ঐশ্বর্য দিয়েছেন, সেসব ছেড়ে ব্রহ্মচারী হতে চায় কেন বুঝি না বাপু। তুই যে এখনো অনেক ছোট রে পুটি, বয়স হলে বুঝবি। আর কোন জ্বালায় যে আমি জ্বলছি সে আর তুই কি বুঝবি রে। থাক বাপু, আমার অত বুঝে কাজ নেই। আজ কি রান্না হবে বলো, আমি জোগাড় সারি তাহলে। বেলা তো অনেক হলো, খালি পেটে শুধু মুখ ঝামটা খেলে সারাদিনে। কিছু রাধো এবার, মুখে কিছু দাও। আগের জন্মে নির্ঘাত তুই আমার মা ছিলিস, তাই তো এত খেয়াল রাখিস। রাখবো না? তুমি তো আমার কাছে ভগবান। সেদিন স্টেশনে তুমি না বাঁচালে শিয়াল কুকুরে যে ছিঁড়ে খেত আমারে। তুমি যে সাক্ষাৎ দুর্গা। নে, অনেক হয়েছে,
এবার কাজগুলো সেরে নে ঝটফট। আমিও যাই দেখি রান্নাঘরে কি করা যায়। আচ্ছা, যাচ্ছি। পরের দিন হঠাৎ অতসী দেবী ভোরবেলা চিৎকার শুরু করেন, সাথে হাউমাউ করে কান্না। ওগো, কে কোথায় আছো গো? শিগগিরই এসো, কি সর্বনাশ হলো গো! ও, কি সর্বনাশ হলো! বাড়ির শিগগিরই সকলে এসে এসো জড়ো গো! হয় রবিশেখর মানে আদিত্যবাবুর বড় ছেলের ঘরের সামনে। এমনিতে সবাই ওই ঘর এড়িয়েই চলে, এমনকি দাস দাসীদেরও ওখানে দেখা যায় না সচরাচর। শুধুমাত্র ব্যতিক্রম রঘু। রঘু ও বাড়ির অনেক পুরনো দিনের চাকর, এক কথায় ছোট থেকে মানুষ করেছে জমিদার বাড়ির ছেলেপুলেদের। শুধু রঘুকেই কিছু বলতো না রবিশেখর। অন্যরা কাছে গেলেও অকথ্য ভাষায় গালাগাল করত, খারাপ ব্যবহার করত, ফলে ভয়ই সবাই এড়িয়ে চলত ওকে। রঘু শুধু ওর খেয়ালই রাখত তা নয়, ওর খাওয়া দাওয়া, স্নান, জামা কাপড় পরিষ্কার করা সবই রঘুর দায়িত্ব ছিল, আর সেসব কাজ ও খুব মন দিয়ে করত। কম বয়সেই মাথার ব্যামো হয়েছিল রবিশেখরের। ডাক্তার বৈদ্য কম যে করা হয়নি তা নয়, কিন্তু কিছুতেই সুরাহা হয়নি। যাই হোক, রঘুকেই প্রথম দেখা যায় ওর ঘরের কাছে। ওই সংবাদ দেয় যে রবিশেখর মেঝেতে পড়ে আছে আর অগোছালো হয়ে আছে চারিদিক। সকালে দুধ আর রুটি খেত রবিশেখর, সেটাই দিতে এসেছিল রঘু। তারপর দেখে এই কাণ্ড। রঘুর ডাকে অতসী দেবী প্রথম আসেন আর এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার চিৎকার শুনে রেনুরাও এসে জড়ো হয় ওখানে। বলি থামবে এবার, তোমার মরা কান্না বন্ধ করো তো। রঘু, শিগগিরই গিয়ে ডাক্তারবাবুকে খবর দে। আমার কথা বলিস, এখনই যেন আসেন। আর এখানকার কিছু কথা বলার দরকার নেই, এসব পাঁচ কান না করাই ভালো। আর সূর্য, তুই একবার পুলিশ স্টেশনে ফোন কর, পুলিশের আসা দরকার এখনই। কাকা, দাদা কি তবে? মনে তো হচ্ছে প্রাণ নেই। দেখি ডাক্তারবাবু আসুক আগে, উনি কি বলেন দেখতে হবে। আর পুলিশ না আসা অব্দি কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। অমঙ্গল, ঘোর অমঙ্গল নেমে এসেছে এ বাড়িতে। তখনই পই পই করে বারণ করলাম ওই অলক্ষণে মেয়েকে ঘরে না ঢোকাতে। কেউ শুনলে তো আমার কথা? আহা, তুমি থামো তো এবার। আমায় থামিয়ে কোনো লাভ আছে ভেবেছ? সবাই মরবে এবার, এক এক করে সবাই মরবে। হা ভগবান, এ কি দুর্দিন এলো গো! জল জ্যান্ত মানুষটারে কি হলো! দয়া করে মুখটা বন্ধ করো এবার, এমনিতেই মাথা কাজ করছে না, তার উপর আবার এইসব বাক্যবান। হয় চুপ করো, নয় নিজের ঘরে গিয়ে যত খুশি চেঁচামেচি করোগে, যাও। এরই মধ্যে ডাক্তারবাবু এসে হাজির হলেন। উনি জমিদার বাড়ির ফ্যামিলি ডক্টর, ডক্টর মনোময় বিশ্বাস। ডক্টর আসতেই সকলকে চুপ করতে বললেন আর ঘরের সামনেটা ফাঁকা করে দিতে বললেন। ওনার কথা মতো কাজ হলো। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করে মাথা নাড়িয়ে বেরিয়ে আসেন। কি দেখলেন মিস্টার বিশ্বাস? হাসপাতালে নিয়ে যাব কি? তার আর প্রয়োজন নেই, উনি আর নেই। কিন্তু কাল রাত অবধি তো ভালোই ছিল, হঠাৎ করে কি হলো? শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমার প্রাথমিক অনুমান। আপনারা পুলিশে খবর দিন, ওনারা আসুক। পোস্টমর্টেম তো করতেই হবে, তখনই সব জানা যাবে। আর তার আগে আপনারা কেউ বডি ছোবেন না। আর আমি একটু পরে ডেথ সার্টিফিকেট লিখে পাঠিয়ে দিচ্ছি। আপনি নিশ্চিত যে এটা হত্যা? আমার তো তাই মনে হলো, যেভাবে চোখ ঠেলে বেরিয়ে এসেছে আর গলাতে ওর দাগ দেখলাম। গলায় প্রচণ্ড চাপ দিলে এরকম হয়। স্বাভাবিকভাবে হার্ট ফেল বা শ্বাস বন্ধ হওয়া এটা নয়। সূর্য পুলিশকে খবর দিয়েছে, ওরা এসে যাবে হয়তো এখনই। বলতে বলতেই মিস্টার অনন্ত মল্লিক, থানার ওসি, এসে হাজির। ওই তো বলতে বলতে পুলিশ এসে হাজির। আসুন মল্লিক বাবু, দেখুন না কি বিপদ। হ্যাঁ, সূর্যশেখরবাবু ফোনে আমাকে সবটাই বলেছেন। আমি তো শুনে অবাক। এই কিছুদিন আগে জমিদারবাবুর এরকম হলো, এর মধ্যে আবার। সেটাই তো, বাড়ির পরিস্থিতি একেবারে ভালো নয়, বুঝলেন তো। আমি একার কত দিয়ে কি বা সামলাবো বলুন তো।
সে তো ঠিকই। আচ্ছা, এক্স্যাক্টলি ঠিক কী হয়েছে বলুন তো? কাল রাতে কি হয়েছিল বলতে পারবো না। আজ সকালে রঘুর ওই রবিকে দুধ রুটি দিতে এসে দেখে যে এই অবস্থা। কেউ কিছুতে হাত দেননি তো? না, আমরা কিছু ধরিনি, শুধু ডাক্তারবাবু এসে পরীক্ষা করেছেন। এই তো উনিও সামনেই আছেন। হ্যাঁ, আমি পরীক্ষা করেছি। শেষ রাতেই মারা গিয়েছে মনে হচ্ছে, এবং এটা শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই আমার অনুমান। হুম, সেরকমই তো মনে হচ্ছে। তাহলে এখন কি করব আমরা? আপাতত আপনারা যারা উপস্থিত আছেন সকলেরই লিখিত বয়ান নেওয়া হবে, আর বডিটা পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করছি আমরা। আর এই ঘরটা সিল করব। আর বাড়ির সবাই এখানে আছেন তো? কেউ বাদ নেই তো? হ্যাঁ, মোটামুটি সকলেই উপস্থিত। শুধু আমার ছেলে সমরে সেখানে নেই, ও কলকাতায় থেকে পড়াশোনা করে। ওকেও ডেকে পাঠান। এমনিতেও তো আসতেই হবে, বাড়িতে এত বড় একটা শোক। আর পরিবার পরিজন ছাড়াও বাড়িতে আরও যে যে সদস্যরা আছেন সকলেরই বয়ান নেওয়া হবে, এবং কেউই কিন্তু থানায় না জানিয়ে এই অঞ্চল ছাড়তে পারবেন না। পুলিশ কেস হবে নাকি? হবে তো অবশ্যই, যে সে মামলা নয়, খুনের মামলা। দরকার পড়লে কোর্টে যেতে হবে সকলকে। কি জ্বালাতন তোর! আপাতত এই জায়গাটা একটু খালি করুন, সবাই নিজে নিজে কাজে যান। আমি এদিকটা সামলে সবাইকে একে একে ডেকে বয়ান নিয়ে নেব। আর ডাক্তারবাবু, আপনাকেও কিন্তু সে সময় থাকতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে প্রয়োজন হলে ডেকে পাঠাবেন। এখন আমি বাড়ি গিয়ে ডেথ সার্টিফিকেটটা বানিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখন আপনি আসতে পারেন। এদিকটা সব সামলাতে তো একটু সময় লাগবে, তারপর আমি সময় করে আপনাকে ডেকে পাঠাবো। আচ্ছা, আমি আসি তাহলে। পুলিশ বডি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়ে বাড়ির সকলের জবানবন্দি নেয়। বাড়ির চাকর এমনকি রেনু ও পুঁটিরাও জবানবন্দি দেয়। ডাক্তারবাবুকেও ডেকে পাঠিয়ে জবানবন্দি নেওয়া হয়। এরপর সেই ঘর সিল করে ওরা চলে যায়। বডি আগামীকাল দেওয়া হবে, তারপর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে। বাড়িতে অস্বাভাবিক নিস্তব্ধতা। রঘু ছাড়া বাকি সবাই মোটামুটি স্বাভাবিক। আসলে মানসিক রোগী বলে আর কথাবার্তা একটু রুক্ষ হওয়ায় রবি শেখরকে কেউই তেমন ভালোবাসত না। সবাই নিজের দৈনন্দিন কাজে লেগে পড়ে। রেনু আর পুঁটি ফিরে আসে নিজেদের ঘরে। কি সাংঘাতিক কাণ্ড গো দিদি, বাড়ির ভিতর ঢুকে খুন করলো কে? আর অমন পাগলকে খুন করতেই বা গেল কেন? কি জানি কি যে সব ঘটছে। খুন খারাপির কথা আবার ভালো লাগে না, এখন নিজেই জড়িয়ে গেলাম এসবে। ও মা, ও কি কথা? জড়িয়ে গেলাম কইছো যে? আমরা কি খুন করেছি নাকি? আরে খুন না করলেও সেই বাড়িতেই তো থাকছি। পুলিশ এবার যখন তখন আসবে, জেরা করবে। আমরা তো বলেই দিলাম সব, আবার আসবে কেন? জানি না রে, দেখি কি হয়। আমার এসব আর ভালো লাগছে না। সেই ছোটবেলা থেকে বড়দাকে চিনি, আজ মানুষটা। ছোট থেকেই মাথার ব্যামো ছিল নাকি? না না, ছোটবেলায় ভারী বুদ্ধিমান ছিল, কি সুন্দর দেখতে ছিল। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। আহারে, মা মরা ছেলেটা পাগল হয়ে ঘুরলো, আর শেষে বেঘরে প্রাণটা গেল। কি কপাল না দিদি, জমিদার বাড়ি জন্মেও সুখ হলো না কপালে। সেই অমন রূপ, অত ভালো গানের গলা, সবই বৃথা গেল। সংসারে চিরকাল অবহেলিত ছিল, মৃত্যু শান্তির হলো না। ভগবান ওর আত্মার শান্তি দিক। যাই হোক, অনেক বেলা হলো, চল চটপট সব কাজগুলো সেরে নিয়ে গে। পোস্টমর্টেমের পর বডি পরের দিন জমিদার বাড়িতে আনা হয়। কিছুক্ষণ কান্নার রোল ওঠে, তারপর অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত আচার পালন করা হয়। মরা নিয়ে দীপ্তনারায়ণ ও সূর্যশেখর শ্মশানে যান, সাথে সমরেশও ছিল। সেদিনই কলকাতা থেকে তারে খবর পেয়ে এসেছিল দাদাকে শেষ দেখা দেখতে। বাড়িতে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু অতসী দেবী গজগজ করেই চলেছেন। ওই অপয়া মেয়ে মানুষটা যবে থেকে ঢুকেছে ঘরে, তবে থেকেই জানি নিঘাত কিছু একটা ঘটবে।
তবে এমন মারাত্মক কিছু ঘটবে জন্মেও কল্পনা করিনি আমি। ইচ্ছে করে জাটা পেটা করে ওকে বাড়ি থেকে দূর করে দিতে। আহা থামো তো একটু, সারাক্ষণ ক্যাচর ক্যাচর ক্যাচর। একই বাড়ির পরিস্থিতি এরকম, তারপর তুমি আবার শুরু করলে। কেন, গায়ে লাগছে বুঝি ওকে বলেছি বলে? একই কাল ভালো করে ঘুম হয়নি, কিন্তু শ্মশান থেকে ফিরতে ফিরতে তো রাত 12টা হয়ে গেল। তারপর আবার পুলিশের চক্কি। তুমি এবার থামো একটু, আর ভালো লাগছে না। ছেলেটা নেই ভাবলেও কেমন লাগছে। আর আদিক্ষেতা করো না বাপু, বেঁচে থাকতে তো দিন রাত খোটা দিতে। সে তো ওর নিজের দোষেই। কি সুন্দর গানের গলা ছিল, কত পড়ালেখা সব জলাঞ্জলি দিল। কি যে করতো দিনরাত। বৌদি অকালে চলে গেল, আর ওর পাগলামিও বেড়ে গেল। তবুও তো চিকিৎসার কোনো কমতি ছিল না। ছাড়ো, কেমন চিকিৎসা জানা আছে আমার। ওই তো গ্রামের হাতুড়ে ডাক্তার। কেন, কলকাতার বড় ডাক্তার দেখালে হতো না? ওকে নিয়ে যাওয়া যেত সেখানে। হ্যাঁ, তুমি দেখোনি কেমন করতো ও? সবই কপাল। যাই হোক, এই সমু কোথায় গো? একবার ডেকে দিও তো। ছিল তো বাইরের ঘরেই, দেখছি আমি। কিন্তু ওকে কি দরকার? মেয়ে মানুষের অত কৌতূহল ভালো নয়। যা বললাম করো গিয়ে। আচ্ছা বাবা, ডাকছি। মেজাজ দেখো না, আমার হয়েছে যত জ্বালা। সমু, আয় সমু, সমু। আমায় ডাকছিলে? হ্যাঁ, বসো এখানে, কিছু কথা আছে। আর দৌড়টা দিয়ে এসো। দৌড় দিলাম। বলো কি বলবে। তুমি কবে এসেছো এখানে? কেন, যেদিন দাদাকে দাহ করা হলো সেদিনই তো এলাম তোমার তার পেয়ে। মিথ্যে বলো না সমরেশ, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না তুমি। যেদিন রবি মারা গেল সেদিনই বিকেলে তোমাকে দেখেছি আমি বাড়ির বাগানের পিছনে দরজা দিয়ে বেরোতে। ইয়ে মানে বাবা, এসব কথা ঘুণাক্ষরেও যেন কারোর কানে না যায়। পুলিশ জিজ্ঞাসা করলে দাহ করার দিনের কথাই বলবে, এমনকি নিজের মাকেও আসল কথা জানাবে না। আর ওর ঘরে যাওয়া বন্ধ করো, নইলে পস্তাতে হবে এই বলে রাখলাম আমি। বাবা আমি কিন্তু কিছু 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 করিনি। সে জানি আমি, আমার ছেলে এমন কাজ করবে না। তাও সাবধান করে দিলাম, কথাগুলো যাতে মনে থাকে। কিন্তু কিন্তু কাজটা করলো কি? সে খুঁজে বের করা পুলিশের কাজ, ওদেরই করতে দাও। তুমি নিজে সাবধানে থেকো, এটাই বলার ছিল। আশা করি বুঝতে পেরেছো সব কথা। এখন সময় নষ্ট না করে যাও, এসো। 1 মাস বাদে আবার উকিলবাবু জমিদার বাড়িতে আসেন। ততদিনে জমিদার বাড়ির অবস্থা প্রায় স্বাভাবিক। বড় ছেলের মৃত্যুর পর সমস্ত পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। শ্রাদ্ধও হয়েছে ভালোভাবেই। গাঁয়ের লোকেদের মধ্যে যদিও কানাঘুষো চলছে যে সম্পত্তির জন্যই বড় ছেলের প্রাণ গেছে, কিন্তু সামনে কেউ কিছু বলার সাহস পায়নি। পুলিশ নিয়ম মাফিক তদন্ত করলেও রবি শেখরের খুনের কোনো কিনারা করতে পারেনি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল ওকে, আনুমানিক রাত 1:30 থেকে 2টোর মধ্যে। যাই হোক, হঠাৎ উকিলবাবুকে আসতে দেখে সকলেই বেশ অবাক হয়। কি ব্যাপার উকিলবাবু, আপনি এখানে? কি করব, যা সব কাণ্ড হচ্ছে বাড়িতে, না এসে উপায় ছিল না যে। হেয়ালি না করে আসল কথাটা যদি বলেন একটু বাধিত হব। আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? অবশ্য না বোঝারই কথা। ভূতরে কাণ্ড ঘটছে কি না। ভূত মানে কি সব আবল তাবল বকছেন? আবল তাবল নয় মশাই, সব শুনলে আপনিও একই কথা বলবেন। পরিষ্কার করে বলুন তো কি হয়েছে। রবি শেখরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই 1 মাসে 3 বার টাকা ট্রান্সফার হয়েছে। সেটা কিভাবে সম্ভব? সেটাই তো আমরাও ভাবছি। প্রথমবার টাকা ট্রান্সফার হওয়ার সময় ভেবেছিলাম হয়তো মৃত্যুর আগে টাকা তোলা হয়েছিল, সিস্টেমে গন্ডগোল হয়েছে। কিন্তু তারপর 3 বার তো গন্ডগোল হওয়ার নয়। এই মাসে অডিট করতে গিয়ে বিষয়টা আমার নজরে আসে। ব্যাংকে দ্রুত ফোন করে জানাই সব। ওরাও হতবাক, এটা কিভাবে সম্ভব। ওর নাম করে অন্য কেউ হয়তো টাকা তুলছে। সেক্ষেত্রে তো সিগনেচার দরকার। রবি শেখরের সিগনেচার কোথায় পাবে সেই ব্যক্তি? হয়তো অনলাইন ট্রান্সফার হয়েছে।
সেক্ষেত্রেও পাসওয়ার্ড প্রয়োজন, যেটা রবিশেখর ছাড়া কারোর জানবার কথা নয়। তাহলে কিভাবে হলো এসব? সেটাই তো প্রশ্ন। আর মুশকিল হলো 3 বারে প্রায় 75 লক্ষ টাকা তোলা হয়েছে। সর্বনাশ, এতগুলো টাকা উধাও হয়ে গেল, আর আপনি এখন এসেছেন আমাদের জানাতে? আগে তো আমিই জানতে পারিনি, আর জানলেও লাভ হতো কি? সর্ষের মধ্যে ভূত আছে কিনা কে বলতে পারে। কি বলতে চাইছেন আপনি? আমি কিছুই বলতে চাই না, যা বলার ইনি বলবেন। কি হলো কাকা, এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে উকিল বাবু বলছেন রবির ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি 1 মাসের মধ্যে 75 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে, আর সেটা হয়েছে এই মাসেই। সেটা কিভাবে সম্ভব? দাদা তো আর নিজে এসে টাকা তুলবে না। রসিকতা নয় সূর্যবাবু, এটা বেশ গম্ভীর ব্যাপার। তা আমরা কি করব এতে? আপনাদেরকে বাবা দায়িত্ব দিয়ে গেছেন, আপনারাই সামলান সব। সে তো আমাদেরই দেখতে হবে, আর তাই আজ এখানে এসেছি। পুলিশেও জানিয়েছি সবটা। আর সাথে আছেন মিস্টার বিশ্বনাথ গাঙ্গুলি, প্রাইভেট ডিটেকটিভ। হাসালেন মশাই, পুলিশ যেখানে কোনো দল পাচ্ছে না সেখানে উনি একা কি করবেন? হ্যাঁ, আর এনাকে দেখেও তো মনে হচ্ছে না উনি আদৌ কিছু করতে পারবেন বলে। দেখায় কি আসে যায় বলুন? হ্যাঁ, ফেলুদাবাবু ব্যোমকেশের মতো সুঠাম চেহারা না হলেও আমার কিন্তু প্রফেশনাল ফিল্ডে একটা সুনাম আছে। আশা করি সেটা বহাল রাখতে পারবো। অবশ্য এর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন তো হবেই। বাড়তি কিছু কথা যদি উপযাজক হই বলে ফেলি ক্ষমা করবেন। হ্যাঁ, পরিচয়টা সেরে নি তাহলে। আমি হলাম বিশ্বনাথ গাঙ্গুলি, পেশায় ডিটেকটিভ আর নেশায় খাদ্যরসিক। অবশ্য সে আমার চেহারা দেখেই খানিক আন্দাজ করেছেন নিশ্চয়ই। আমি সূর্যশেখর চৌধুরী, আদিত্য নারায়ণ চৌধুরীর ছোট ছেলে। আমার দাদার মৃত্যুর জন্যই তদন্ত চলছে, আর উনি আমার কাকা দীপ্ত নারায়ণ চৌধুরী। নমস্কার। বাহ বাহ বাহ, বেশ, আলাপ পরিচয় মোটামুটি মিটলো। বাকি লোকের সাথেও পরিচয় হয়ে যাবে নিশ্চয়ই। আমি একবার ঘটনাস্থলে যেতে চাই। নিশ্চয়ই। সূর্যবাবু, কাউকে বলে ওনাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আসুন, আমি নিয়ে যাচ্ছি। এই বলে দোতলায় রবিশেখরের ঘরের দিকে এগিয়ে যান সূর্যশেখর। এমন সময় উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে আসা সমরেশের সাথে বিশ্বনাথ বাবুর ধাক্কা লাগে। তাড়াহুড়োয় খেয়াল করেনি বোধহয়, তাই সরি বলেই বেরিয়ে যায়। যাই হোক, দোতলায় রবিশেখরের ঘরটা সিল করা ছিল। পুলিশি পারমিশন নিয়েই বিশ্বনাথ বাবু ওতে ঢোকেন এবং বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করেন। কিছু নোটও লিখে রাখেন। সূর্য সবটাই লক্ষ্য করছিল। আসলে অজ্ঞাত একজনকে দোতলায় একা পাঠানো ঠিক হবে না ভেবেই ও নিজের সাথে এসেছিল। এরপর কাজ সেরে বিশ্বনাথবাবু বেরিয়ে এসে দরজায় তালা দিয়ে দেন। কিছু আন্দাজ করতে পারলেন? সবে তো তদন্ত শুরু করলাম, এখনই কি করে আন্দাজ করি বলুন তো? আগে সবটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করি। আচ্ছা, এই আপনারা বোধহয় অতিথি বাড়ি এলে কিছু খাওয়ান টাওয়ান না? না, কি নির্লজ্জ রে বাবা, নিজেই খেতে চাইছে, এও আবার গোয়েন্দা। উফ, আসলে কথায় কথায় ভুলে গেছিলাম, সরি, কিছু মনে করবেন না। আপনি নিচে আসুন, আমি এখনই বলে দিচ্ছি, ওরা চা জল খাবার পাঠিয়ে দেবে। ওই মানে এতটা পথ হেঁটে এসে তারপর এত কথা বলে ফেলেছি যে খিদে পেয়ে গেছে। কিছু মনে করেননি নিশ্চয়ই? না না, মনে করব কেন? আর এ বাড়িতে অতিথিকে অভুক্ত রাখার কোনো নিয়ম নেই। আপনি যান, আমি এখনই সব ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যে বসার ঘরে লুচি, আলুর দম, মিষ্টি 5 রকম সাজিয়ে রেখে গেল রঘু। পরম শান্তিতে সেসব খেয়ে নিলেন বিশ্বনাথবাবু। উকিলবাবু চা ছাড়া কিছুই নিলেন না। খেয়ে উঠে বিশ্বনাথবাবু বাড়ির বাকি সকলের সাথে পরিচয় সেরে নিলেন। পুঁটি ও রেণুকেও ডেকে পাঠানো হয়েছিল। সকলের সাথে কথা বলার পর উনি চলে গেলেন। তদন্তের কটা দিন উনি গেস্ট হাউসে থাকবেন। গেস্ট হাউসটা প্রতাপাদিত্য নিজেই তৈরি করিয়েছিলেন। তবে ওটা শুধু জমিদার বাড়ির সম্পত্তি নয়, যে কেউ ওখানে থাকতে পারে, তবে কিছু মূল্য দিতে হয়। জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে ওটা অবস্থিত। যাই হোক, ওনার থাকা খাওয়ার ব্যবস্থা উকিলবাবু করে দিয়েছেন।
উনি চলে গেলে জমিদার বাড়িতে আবার কিছুটা শোরগোল শুরু হয়। কাকা, কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝছি না। এই বেটা ডিটেকটিভ, খালি খাওয়ার সন্ধান করছে, আর হঠাৎ এসব উটকো লোকেরই বা আগমন হচ্ছে কেন? পুলিশ কি করছে? আমি কিছু জানি না সূর্য, কি যে হচ্ছে নিজেই কিছু বুঝছি না। উকিলবাবু বলে গেলেন রবির ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি ৮০ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে বিগত 1 মাসে। কিভাবে কি হচ্ছে সত্যিই বুঝতে পারছি না। ব্যাংক থেকে এতগুলো টাকা ট্রান্সফার হলো, ব্যাংক কিছুই খতিয়ে দেখবে না? হ্যাঁ, হ্যাঁ, সে তো উকিলবাবু বললেন, শুনলামই। আমার মনে সন্দেহ হচ্ছে ওই নতুন আসা মহিলার কারসাজি নয় তো এসব? বোকার মতো কথা বলিস না সূর্য। ও রবির ব্যাংক ডিটেলস পাবে কোথায়? আর অনলাইন ট্রান্সফার হয়েছে টাকাগুলো, যে অ্যাকাউন্টে গেছে সেটা ওর হলে তো পুলিশ গিয়ে ওকেই ধরতো আগে। হয়তো নাম ভারিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে করেছে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু। পুলিশ কি সেসব খতিয়ে দেখেনি ভাবছিস? অতটা সহজ হলে আর ডিটেকটিভ লাগতো না। আরে ছাড়ো তো ওর কথা, তদন্ত না করে খালি খালি খাবার গিলছে। ও করবে সুরাহা, হা, তাহলেই হয়েছে। আচ্ছা, তখন সমু দেখলাম হন্তদন্ত হয়ে উত্তর দিক থেকে আসছে। কোথাও বেরিয়েছিল নাকি? তাহলে পিছনের দরজা দিয়ে কেন? ছাড় তোর কথাগুলো, যত সব উল্টো পাল্টা কাজকর্ম, সারাদিন শুধু ঘরে ঘুরে বেড়াচ্ছে। কলকাতায় গিয়ে কোনো কাজের সন্ধান করলেও তো পারে। সেই বয়স তো হচ্ছে, এবার একটু সিরিয়াস হতে হবে বই কি। তবে চিন্তা করো না, আমি কথা বলবো ওর সাথে। কলকাতায় আমার অনেক জানাশোনা আছে, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। দেখ কি হয়। আমি একবার আসি বুঝলি, কিছু কাজ পড়ে আছে। হ্যাঁ, আমিও একটু বেরোবো। কাল কলকাতায় যাব, কিছু কেনাকাটা করতে হবে। ও তাই নাকি? তা বৌমা আর দাদু ভাই? না, ওরা এখানেই থাকবে, শুধু আমি যাব। দিন কয়েকের মধ্যেই আবার ফিরে আসব। আচ্ছা, সাবধানে থাকিস, যা দিনকাল পড়েছে। হ্যাঁ, সেই। আর একটা কথা ভাবছিলাম, কদিন ধরেই বলবো বলবো করছিলাম, কিন্তু বলার হয়ে উঠছিল না। হ্যাঁ, কি বলো? বলছি, বৌমার সাথে কি কোনো অশান্তি হয়েছে নাকি তোর? কেন বলো তো? ও কি তোমাকে কিছু বলেছে? না না, বৌমা ভারী লক্ষ্মীমন্ত, ও সেরকম মেয়েই নয়। কিছুদিন ধরে তোদের হাব ভাব দেখে, তার উপর পরশু রাতে তোদের ঘর থেকে চেঁচামেচি শুনছিলাম, মানে তোরে চিৎকার। কিছু সমস্যা হলে বলতে পারিস আমাকে। না না কাকা, তেমন কিছু নয়। ওই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তো একটু হয়ই, ওই সেই রকমই আর কি। তুমি অত ভেবো না এইসব নিয়ে। তুমি দাদার কেসটারই তদারকি করো। হ্যাঁ, সে তো খোঁজ খবর প্রায়ই নিচ্ছি। উকিলবাবু নতুন আবার কি সমস্যা শোনালেন? হ্যাঁ, ওটাই দেখো একটু। ওই ডিটেকটিভ লোকটিকে আমার মোটেই সুবিধার মনে হলো না। তুমি একটু নজরে নজরে রেখো ওনাকে। সে তো রাখবই। উটকো লোক ঘরে এসে তদন্ত করবে, লক্ষ্য রাখতে হবে না? আজকাল কাউকে আর বিশ্বাস করা যায় না রে। একদম ঠিক কথা বলেছ, কাউকেই বিশ্বাস করা উচিত নয়। সব কটা নেমো খারাপ। নমস্কার, আমি বিশ্বনাথ গাঙ্গুলি। আসুন, বলুন কি দরকার? না, দরকার কিছু নয়, এমনি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। তা ভালো করেছেন, বসুন, আমি চা আনছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। কাল তো শুনলাম আপনি এনাদের আত্মীয়। হ্যাঁ, তা এতদিন বাদে হঠাৎ কি মনে করে এখানে এলেন? যদি বলি পুরনো হিসাব চুকাতে। মানে? ও কিছু নয়, এমনি বললাম, বলুন। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর একটা প্রশ্ন আছে, এই রবি শেখর বাবুকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এভাবে তো কিছু বলা সম্ভব নয়, তবে সন্দেহ তো অনেকেরই ওপরে আছে। যেমন যেমন? শিওর নই, তবে মেসোমশাই বা ছোড়দা হলেও হতে পারে। আর সমরেশ? না না, ও কেন খুন করতে যাবে? বরদাকে ও খুব ভালোবাসতো। বুঝলাম। তবে পুলিশের কাছে কিন্তু সবাই সন্দেহের তালিকায় আছেন, তাই আপনিও একটু সাবধানে চলাফেরা করবেন। আমি আমি আবার কি করলাম? না মানে, কাল হয়তো সমরেশের সাথে দেখা করেছিলেন, আর ধরা পড়ে যাওয়ার ভয় তাড়াহুড়োতে আপনার শাড়িরে এক টুকরো
পুরো পিছনের খিড়কিতে আটকে গেছিল। আমি ওখানে গিয়ে এটা পাই, ফেরত দিয়ে গেলাম। হ্যাঁ, অন্য কারোর চোখে পড়লে কিন্তু কেলেঙ্কারি বাঁধবে। বিশ্বাস করুন, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি ওকে ভাইয়ের মতোই স্নেহ করি। এ স্নেহে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র কেমন ভুল করেছিল জানেন নিশ্চয়ই। আপনার আর কিছু বলার আছে? আমার পুজো সারা হয়নি এখনো। না না, আর কিছু বলার নেই। নমস্কার, হ্যাঁ চললাম, তবে প্রয়োজন পড়লে আবার আসবো। হ্যাঁ নিশ্চয়ই। আরে বিশ্বনাথ বাবু যে, বলছে এদিকে কোথাও গিয়েছিলেন নাকি? না না, একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর কি। ভারী সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে। প্রকৃতির শোভা দেখলে চোখ জুড়িয়ে যায়। কি জানি, জন্ম থেকে তো এসব দেখেই বড় হয়েছি, তাই আর আলাদা লাগে না কিছু। তবে শহরে গেলে এর জন্যই বোধহয় মন টেকে না। শহরে মাঝে মাঝেই যান বুঝি? হ্যাঁ, জমিদারের কিছু অফিসিয়াল কাজ থাকে, আর ছেলেটাকেও দেখে আসি মাঝে মাঝে। আপনার ছেলে কি করে? ভ্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়ায়। আর বলবেন না মশাই, কি মাথায় ভূত চেপেছে আঁকা ঝোঁকার, সে নেই বাবু দিন রাত ঘুরে বেড়াচ্ছে। কত বলি একটু চাকরির চেষ্টা কর বা ব্যবসা শুরু কর, কিন্তু কিছুতেই কিছু পাত্তা দেয় না। তার মায়ের আবার কোনো হেলদোল নেই বলেই বিয়ে দিল, নাকি সংসার হবে বলেছিল। বিয়ে দিয়ে বউকে খাওয়াবে কি? নামেই তালপুকুর, এদিকে যে ঘটি ডোবে না। মানে আর কি, দাদা তো উইল করে সামান্য কিছু ওই মাসোহারার ব্যবস্থা করে গেছেন, তাতে কি আর সংসার চলেই বাজারে? তা আপনার নিজের কিছু সঞ্চয় নেই? সঞ্চয় বলতে ওই স্ত্রীর গয়না, এছাড়া তো তেমন কিছুই নেই। উদয় অস্ত দাদার হয়েই খেটেছে, জমিদারির 1000টা কাজ সামলেছে, কিন্তু শেষে কিছুই পেলাম না। কিন্তু আমার কাছে খবর আছে, বেনামে আপনি অনেক জমি কিনে রেখেছেন, সেগুলো? ওসব রটনা। জমিদার বাড়ির ছেলে বলে লোকে ভাবে আমার প্রচুর সম্পত্তি, কিন্তু আসল কথা তো কেউ জানে না। ও আচ্ছা আচ্ছা, এই আর একটা কথা জানার ছিল। কি বলুন? এই রেণু দেবীর সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক আবার কি, ওর মা আমাদের আশ্রিতা ছিল, বেশ কিছুদিন এখানে ছিল, তারপর চলে যায়। দাদা আবার ওর নামে উইল করে সম্পত্তি দিয়ে যাওয়ায় আবার উড়ে এসে জুড়ে বসেছে। ও আচ্ছা, বেশ বুঝলাম। এই রবি শেখর আর রেণুর মধ্যে কিছু ছিল নাকি? কি আবল তাবল বকছেন? ওদের মধ্যে আবার কি থাকবে? কিছুই ছিল না। জানতো মশাই, সব কুটকাচালি না করে আপনাকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে সেটাই করুন। আমার মেলা কাজ পড়ে আছে, অত ফ্যাচ ফ্যাচ করবেন না। তো সে গল্প করার মতো সময় আমার হাতে নেই। সেই আপনি ব্যস্ত মানুষ। ঠিক আছে, আজ আসি তাহলে। হ্যাঁ, পরে দরকার পড়লে আসবো আবার। হ্যাঁ, আমি কিন্তু আমার কাজটাই করছি। একটা খুনের তদন্ত করতে অনেক কিছু সামনে আসছে, সেটাই একটু যাচাই করে নিতে এসেছিলাম। যাই হোক, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এই বলে নমস্কার জানিয়ে বিশ্বনাথ বাবু বেরিয়ে যান এবং আশেপাশের লোকজনদের সাথে কথা বলতে থাকেন, অবশ্যই নিজের পরিচয় গোপন করে। জমিদার বাড়িতে আবার পুলিশ আসে, কারণ রবি শেখরের খাস চাকর রঘুকে 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। রবি শেখর খুন হওয়ার পর থেকে বেশ মনমরা হয়েই থাকত রঘু, কিন্তু হঠাৎ এভাবে অন্তর্ধান হওয়ায় সকলের সন্দেহ হয় বিষয়টা নিয়ে। তবে কি রঘুই খুনটা করল, নাকি খুনিকে চিনে ফেলেছিল তাই ওকে সরিয়ে দেওয়া হলো? এরকম নানান কল্পনা জল্পনা ফিসফাস শোনা যাচ্ছে চারিদিকে। পুলিশের সাথে বিশ্বনাথ বাবুও আসেন। তৃপ্তনারায়ণ বাবু, আপনার কিন্তু আগেই পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল। কি করব বলুন স্যার, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এই বাড়িতে। এই সময় মাথা ঠিক রাখবো কি করে? সূর্যটাও কলকাতায়, বাড়িতে এতগুলো মেয়ে মানুষ নিয়ে আমি কোন দিক সামলাই বলুন তো? আর তাছাড়া আমরা প্রথমে অত গুরুত্ব দিইনি, ভেবেছিলাম আশেপাশেই রয়েছে কোথাও, কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও দেখা মিলল না। যখন তখনই আপনাকে সমস্তটা জানাতে বাধ্য হই, কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও দেখা মিলল না যখন, তখনই আপনাকে সমস্তটা জানাতে বাধ্য হই। সে ঠিক আছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর ওর গ্রামের বাড়িটা কোথায় বললেন? রঘুনাথপুর, বর্ধমান। ওখানে আমরা খোঁজ নিয়েছি, কিন্তু ওখানেও যায়নি বলল। ওর পরিবারের লোকজন তো এটাই বলল। ব্যাপারটা বেশ জটিল হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। প্রথমে খুন, তারপর টাকার জালিয়াতি, তারপর আবার অন্তর্ধান। কি বুঝছেন গোয়েন্দা মশাই?
জটিল তো বটেই, তবে রঘু বোধহয় কিছু জানতে পেরেছিল। মানে ওকে সরিয়ে দেওয়া হয়েছে বলছেন? তাই তো মনে হচ্ছে আমার। সেটা কিভাবে সম্ভব? শহরতলির এটুকু এলাকায় বডিটা সরাবে কোথায়? আর জমিদার বাড়িতে ঢুকে এমন কাজ করার সাহস কে দেখাবে? আপনি ভুলে যাচ্ছেন মিস্টার নিয়োগী, জমিদার বাড়িতে ঢুকেই কেউ খুন করেছে, তাও আবার জমিদার পুত্রকে। ঠিক আছে, আপনি আপনার মতো ইনভেস্টিগেশন চালান, আমরা একটু আশেপাশে খোঁজ নিই। আর ওর দেশের বাড়িতেও লোক পাঠিয়ে খবর নেবার চেষ্টা করছি। আর বাড়ির বাকি সকলে খুব সাবধানে থাকবেন। কোনো রকম অসুবিধা হলে আমাদের জানাবেন। আজ থেকে আমাদের থানার 2 জন কনস্টেবল আপনাদের বাড়ি পাহারায় থাকবে। এটা খুবই ভালো হলো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কদিন খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল, এবার বোধহয় একটু শান্তি পাবো। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, আমরা তো আছি। আপনাদের সব রকমভাবে প্রোটেকশন দেওয়া আমাদের কর্তব্য। আর চলি তাহলে। আগে হ্যাঁ, আসুন। আসতে পারি? হ্যাঁ, কি বলুন? ওই একটু দরকার ছিল আর কি। কিছুটা সময় হবে আপনার? ভিতরে আসুন, বসুন, আমি চা নিয়ে আসছি। না 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 না, চা থাক আজ। একটু জরুরি দরকার ছিল, কয়েকটা কথা জানার জন্য আপনার কাছে আসা। বেশ তো, বলুন কি জানতে চান? আপনি এর আগে কোথায় ছিলেন? হঠাৎ এই প্রশ্ন? না এমনি। আমি কাশিতে থাকতাম। আচ্ছা, আর আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন? মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমি সবটা খোঁজ খবর নিয়েই বলছি। আপনি কাশিতে নয়, থাকতেন কলকাতায়, আর স্টুডিও পাড়ার আপনার যাতায়াত ছিল। কি সব আবোল তাবোল কথা বলছেন আপনি? স্টুডিও পাড়া না কি সে জায়গায় আমি কেন যেতে যাব? অদিতি মিত্রকে চেনেন নিশ্চয়ই। সার্টিফিকেট থেকে শুরু করে কলেজের সার্টিফিকেট এলো কিভাবে আমার হাতে। কি যা তা বলছেন বলুন তো? কে না কে অদিতি, তাকে আমি চিনব কিভাবে? তার নামে আমার সার্টিফিকেট আসবে কোথা থেকে? আমার যা নথিপত্র দেওয়ার সব উকিলবাবুকে দেওয়া আছে, আপনি যাচাই করে নিতে পারেন। সেই সব আমার দেখা হয়ে গেছে, ওগুলো নকুল। হাউ ডেয়ার ইউ! আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? জানেন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিতে পারি। ওরে বাবা, এই ইংরেজি কি কাশিতে শেখা নাকি? না মানে এই বাড়িতে থাকতেন যখন, পড়াশোনার তো তেমন সুযোগ পাননি শুনলাম। সে আমি কোথায় কি শিখেছি সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আমাদের গুরু মায়ের কাছ থেকেই সমস্ত শিক্ষা নেওয়া আছে। ইংরেজি শেখা, বিদেশি আদব কায়দা শেখা, সবই তিনি নিজের হাতে করে শিখিয়েছেন। এই তো পুটি আছে, ওকেও জিজ্ঞাসা করতে পারেন, ও তো সবই দেখেছে নিজের চোখে। ও আচ্ছা আচ্ছা, হবে, তবে আমারই কোথাও একটা ভুল হয়েছে হয়তো। আচ্ছা, আজ চলি তাহলে। হ্যাঁ, সাবধানে থাকবেন। কি সৌভাগ্য আমার, মিস্টার গাঙ্গুলি, আপনি যে হঠাৎ কি মনে করে? আর কি করব বলুন, এই জমিদার বাড়ির লোকগুলো যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কেন, আবার কি হলো? আর কি হবে, ওই খুনি খুঁজতে গিয়ে তো চোখে সর্ষে ফুল দেখছি। তা যা বলেছেন, রবি শেখরের খুনের কোনো কিনারা করতেই পারছি না, আবার টাকা গায়েব হচ্ছে ওর অ্যাকাউন্ট থেকে। রঘুরও কোনো খোঁজ পাচ্ছি না। এদিকে বাড়ির অন্য সবাই বেশ খোশ মেজেজে চলছেন, কারোর যেন কোনো হেলদোল নেই। তা যা বলেছেন, তবে আমি এসেছিলাম একটু অন্য কথা জানতে। হ্যাঁ, কি জানতে বলুন না। এই সূর্যশেখরের ব্যাপারে আর কি। এই উনি কলকাতায় কি করেন, ওনার স্ত্রীর সাথে সম্পর্ক কেমন, এইসব আর কি। কলকাতায় আর কি করবে, জমিদারের ছেলে, বোঝেনি তো, হাতে দেদার টাকা, ওই ফুর্তি করে, আর সাথে মেয়ে মানুষের ঝোঁকও আছে। এই মানে নিষিদ্ধ পল্লীতে যাতায়াত? না না, ইনি খেলোয়াড় লোক, স্টুডিও পাড়ায় কিছু চেনাশোনা আছে, সেই সোর্স কাজে লাগিয়ে মেয়েদের অভিনয় চান্স দেওয়ার টোপ ফেলে। আর তারপরে ব্যাপার নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। বাহ বাহ, তা ওনার স্ত্রী বা বাড়ির লোক এরা কিছু বলে না? স্ত্রী যতদূর জানি গরিব ঘরের মেয়ে, লেখাপড়া তেমন জানে না, শুধু দেখতে সুন্দর দেখেই প্রতাপাদিত্য ছেলের বউ করে ঘরে আনেন, যাতে ছেলের মন বসে। তবে সে ঘুরে বালি, মেয়ে গাইয়া বলে ছেলের পছন্দ নয়, তাই দূরছাই করে বলেই শুনেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আজ আসি তাহলে।
পরে প্রয়োজন হলে আপনাকে ফোন করব। নিশ্চয়ই নিশ্চয়ই। পরের দিন জমিদার বাড়িতে আবার হট্টগোল। বাড়িতে কিনা আবার একটা খুন। বাড়ির সকলে নিশ্চুপ, কেউ কাঁদছে না, কেউ কোনো কথা বলছে না। সকলেই যেন কেমন থমকে গেছে। বাড়ির সকলকে বলবো আপনারা নিজেদের বয়ান দেবেন, আর কেউ যেন বাড়ির বাইরে একা একা বের হবেন না। বুঝতেই পারছেন সাংঘাতিক চক্রান্ত চলছে এ বাড়িতে। কে বা কারা এসবের সাথে জড়িত জানি না, তবে সকলে একটু সাবধানে থাকবেন। কে প্রথম লাশ শনাক্ত করেছিলেন? সাহেব, আমি। তখনকার সময় মনে আছে? একদম ঠিক বলতে পারবো না, তবে সকাল 6:30 বেজে গেছিল। তুমি প্রথমে এসে কি দেখো? দিদি সাধারণত 6:30টার সময় স্নান সেরে পুজোয় বসে। আজ 6:30 বেজে গেল, তাও দিদি ঘর থেকে বেরোচ্ছে না দেখে আমি দরজা ধাক্কা দিই। দরজা ভিতর থেকে খোলাই ছিল, যেটা রোজ থাকে না। সেটা দেখে আমি একটু অবাকই হই। তারপর ভিতরে এসে দিদিকে ডাকতে গিয়ে দেখি দিদির বিছানায় রক্ত গড়িয়ে পড়ে পুরো বিছানার লাল হয়ে আছে, আর এভাবেই দিদি শুয়ে আছে। তখনই আমি বাড়ির কর্তা দীপ্তনারায়ণ বাবুকে খবর দিই। রাতে তুমি কোথায় ছিলে? আমি তো রান্নাঘরেই শুই, ওখানেই ছিলাম। কোনো আওয়াজ পাওনি? না সাহেব, তাহলে তো তখনই দৌড়ে আসতাম। আচ্ছা তুমি যাও। আপনি দীপ্তনারায়ণ বাবু? হ্যাঁ বলুন। দেখুন, বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হবে, আর এই ঘরটাও আমরা সিল করে দেবো। আচ্ছা, আর বডি কি ওখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে? মানে ওর সৎকার করার মতো তো কেউই নেই এখানে। আমরা ওর বডি নিয়েই বা কি করবো? আর ওর কোনো আত্মীয় আছে বলে তো আমার জানা নেই। সেক্ষেত্রে বেওয়ারিশ লাশের মতোই দাহ করা হবে, আর কি করা যাবে? বেওয়ারিশ লাশ হবে কেন? ওর বাবা মা সবাই আছে। কি যাতা বলছেন আপনি? ওর বাবা মা আসবে কোত্থেকে? বাবা তো সেই কোন ছোটবেলায় মারা গেছিল, আর ওর মাও তো মারা গেছে বছর 7 হলো, আমি যতদূর জানি। রেণু দেবীর বাবা মা গত হয়েছেন ঠিকই, কিন্তু ইনি যে রেণু দেবী নন। এর আসল নাম হলো অদিতি মিত্র। মানে কি সব বলছেন এসব আবল তাবল? একটু স্পষ্ট করে বলুন বিশ্বনাথবাবু, আমরা সকলেই ধোঁয়াশার মধ্যে। আমি জানি মিস্টার নিয়োগী, পুরো ব্যাপারটা ভীষণ গোলমেলে। তবে তার আগে চাইবো বাড়ির সকলে এখানে উপস্থিত থাকুক। সকলেই তো আছে এখানে, শুধু সূর্যশেখর ছাড়া। সে তো কলকাতায়। না 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 না, সে কলকাতায় নেই, এ গ্রামেই আছে, তবে লুকিয়ে। এসব ভনিতা ছেড়ে আসল কথা বলুন তো এবার। সূর্য নিজের গ্রামে লুকিয়ে থাকতে যাবে কেন? সহ্য করার একটা সীমা থাকে। মিস্টার নিয়োগী, আপনিও চুপচাপ দেখছেন এসব তামাশা? শিগগিরই যান আর বের করে দিন একে। সেটি তো হবার নয় দীপ্তনারায়ণ বাবু। আমাকে অ্যাপয়েন্ট করেছেন উকিল বাবু, উনি এক্ষুনি আসবেন। উনি এলেই আমি যা বলার বলবো। এই যে আমি হাজির। সরি 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 বিশ্বনাথ বাবু, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ না না, ঠিক আছে, আসুন, আপনিও আসুন। এই আদিত্যনারায়ণ বাবুর সম্পত্তি নিয়ে যখন বচসার সূত্রপাত, তখন এ ব্যাপারটা আপনাকে তো জানতেই হবে। বিশ্বনাথবাবু, বাইরে কনস্টেবল কিন্তু সূর্যশেখরকে নিয়ে দাঁড়িয়ে আছে। কই, ওনাকে ভেতরে আনতে বলুন, নইলে আবার ছবি শুরু হবে কিভাবে? ছবি? আবার কিসের ছবি? আরে আরে সবুর করুন একটু, সবটাই জানতে পারবেন। এই যে সূর্যশেখর বাবু, আপনি নিজেই বলবেন না আমি বলবো? সূর্যশেখর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আসলে তার কথা বলার কোনো মুখ ছিল না। আচ্ছা, তাহলে আমিই বলি। গল্পটা কিছুটা এইরকম, মাঝে কোনো ভুল হলে ধরিয়ে দেবেন দীপ্তনারায়ণবাবু। হ্যাঁ, যাই হোক, গল্পটা শুরু হয় জমিদার আদিত্যনারায়ণবাবুর মৃত্যুর পর থেকে। জমিদারবাবুর 2 ছেলে, রবিশেখর ও সূর্যশেখর। রবিশেখর কিছুটা অপ্রকৃতিস্থ, আর সূর্যশেখর টাকা ওড়ানোয় ওস্তাদ। তাই বড় ছেলেকে সম্পত্তির এক অংশ দিয়ে কিছুটা দেন রেণু ওরফে রেবতী দেবীকে। রেবতী দেবী সম্পর্কে ওনার শ্যালিকার মেয়ে, তবে ওর বাবা জমিদার বাবুকে একসময় অনেক সাহায্য করেছিলেন। সেসবের কথা উনি কখনো স্বীকার তো করেনই, উপরন্তু তার স্ত্রী ও কন্যাকে চাকরের মতো ব্যবহার করেছেন। তার যৌন লালসার শিকার হতে হয় রেবতীর মা কুসুম কুমারীকে।
যাই হোক, সেই সব ভেবে হয়তো পরবর্তীকালে মনে অনুতাপ হয় ও জমিদারির এক অংশ তার নামে লিখে দিয়ে যান। এ পর্যন্ত সবাই মোটামুটি উইলটা জানে। বাকি অংশ তিনি লিখে দিয়ে গেছেন এবং সেটা প্রায় জমিদারির 40%। সেটা আর কেউ নয়, তারই ভাবী উত্তরাধিকারী তার পৌত্র অর্থাৎ সূর্যশেখরের ছেলের নামে। ছেলে যতদিন 18 বছর না হবে সেটার দায়িত্ব থাকবে তার মা ময়ূরাক্ষীর। সূর্যশেখর বা দীপ্তনারায়ণ কেউই এইসব জানতেন না, কারণ যদি জানতেন তাহলে হয়তো খেলার ছকটা অন্যভাবে কষতেন। আমি আবার কি করেছি? আমাকে টানছেন কেন সবের মধ্যে? আপনিই তো আসল কালপ্রিট। রেবতী দেবীর মাকে আপনিও ভোগ করেননি টাকার লোভ দেখিয়ে, হ্যাঁ? এমনকি রেবতীর ওইটুকু বাচ্চা মেয়ে পর্যন্ত আপনার নজরে ছিল। কুসুম কুমারী সেটা জানতে পারায় আপনি ছল করে ওদের বদনাম দিয়ে এ বাড়ি ছাড়া করিয়েছিলেন। এদিকে রেবতীকে ভালোবাসতো রবিশেখর। ওদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় ওর মনে ধাক্কা লাগে, কিছুটা অসুস্থ হয় রবিশেখর। সেই সময় ভালো চিকিৎসা না করে নিজে অ্যাপয়েন্ট করে ডাক্তার দিয়ে চিকিৎসা করা। আসলে ওই ডাক্তার এমন ওষুধ দিত যে রবিশেখর পাগলে পরিণত হলো। আপনি ভেবেছিলেন সূর্যশেখর উচ্ছন্নে গেছেই, আর রবিকে পাগল বানাতে পারলে আপনার পথ পরিষ্কার। কি তাই তো? আর কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া আমি কিছু বলি না সমরেশবাবু। আপনার সাথেও আমার কথা আছে, আগে গল্পটা শুনুন। হ্যাঁ, তা যা বলছিলাম, এই রবিশেখর বোধহয় বুঝতে পেরেছিল এ আসল রেবতী নয়, তাই আগে ভাগে ওকে সরানো হয়। আর এই প্ল্যানে সমান ভাগিদার হলেন দীপ্তনারায়ণ ও সূর্যশেখর। নিজের ভাইকে মারতে এতটুকু হাত কাঁপলো না আপনার? হ্যাঁ, আমি কিন্তু ওকে মারতে চাইনি, বিশ্বাস করুন। হ্যাঁ জানি, আপনি শুধু ওকে পাগল বানিয়ে ওর টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। তাই 2-3 বার ব্যাংক ট্রান্সফার করান টাকা, কিন্তু ও মরে যাওয়ার পর আপনার সেই পথটাও বন্ধ হয়ে গেল। সূর্য এবার মুখ নামিয়ে ফেলে। যাই হোক, আমি বাকিটা শেষ করি আগে, তারপর এক এক করে আপনাদের সবার কথা শুনব। দীপ্তনারায়ণ ও সূর্যশেখর বাবু মিলে প্ল্যান করলো নকল রেবতীকে সাজিয়ে এ বাড়িতে আনা হবে। তারপর তার সাহায্যে সম্পত্তির ভাগ নেবে ওরা, যা হবে 50-50 ভাগ দুজনে। এদিকে ততদিনে বাজারে অনেক ধার দেনা জমে গেছে সূর্যশেখরের, তাই রবিশেখরের অ্যাকাউন্ট দিয়ে বেনামে টাকা ট্রান্সফার করার নেই। এ কথা দীপ্তনারায়ণ জানতেন না, জানতো শুধু ময়ূরাক্ষী দেবী। কোনোভাবে হয়তো উনি জানতে পেরেছিলেন এ কথা। উনি এসবের প্রতিবাদ করলে সংসারে নিত্য অশান্তি শুরু হয়। এদিকে রেবতীর বদলে যে মেয়েকে জমিদার বাড়িতে আনা হয় তিনি হলেন সমরেশবাবুর প্রেমিকা। জমিদার বাড়িতে ওকে দেখে আর ওর ঘর থেকে রবিশেখরকে বেরোতে দেখে সমরেশবাবু ভুল বুঝলেন। হঠকারীভাবে ভুল সিদ্ধান্ত নেন সমরেশবাবু। আসলে সেদিন রবিশেখর গিয়েছিল রেবতীকে যাচাই করতে। ওদের কথাবার্তায় অন্য কিছু বুঝে সমরেশবাবু ভাবেন রেবতী মানে অদিতি ওনাকে চিট করছে। তাই রাগের বশে একটা মারাত্মক ভুল করে বসেন সমরেশবাবু, রবিশেখরকে খুন করেন উনি। হোয়াট? কী সব যা তা বলছেন আপনি? আমি কেন খুন করব? আর কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, কাজটা আপনি ভালো মতোই করেছিলেন, কিন্তু সমস্যা কি জানেন? ওই যে কথা আছে না, পাপেরও বাপ আছে। রঘু আপনাকে চিনে ফেলেছিল। রঘু বলেছে বুঝি সে কথা? কোথায় সে? রঘুর হাত দিয়েই তো ঘুমের ওষুধ দিয়েছিলেন। আর তারপর শেষ রাতে আরও বেশি নিশ্চিন্ত হতে গলা টিপে শ্বাসরোধ করে। বোধহয় হাতে গ্লাভস ছিল, তাই বাড়িতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কিন্তু আপনি যখন ঘর থেকে বেরিয়ে সদরের দিকে যাচ্ছিলেন সেই সময় রঘু আপনাকে দেখতে পায়, কিন্তু পিছন থেকে দেখায় নিশ্চিত হতে পারেন। তবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই নিশ্চয়ই দোষী বানানো যায় না আমাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। তবে কিনা আপনার হাতের একটা আংটি পড়ে গিয়েছিল রবিশেখরের ঘরে, হয়তো ধস্তাধস্তির সময় হাত থেকে খুলে যায় আর গিয়ে পড়ে খাটের তলায়।
ফলে সাধারণভাবে কারুর নজরে আসেনি। পরে সেটি আমি দেখতে পাই এবং খোঁজ নিয়ে মালিকের সন্ধানও জানতে পারি। আর নিশ্চিত হই যখন সোনার দোকানের একটা স্লিপ আপনার ঘরে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি কলকাতায় এক শ্যাকরার কাছে আপনি একই রকম আংটি বানাতে দিয়েছেন। এইটা বড্ড কাঁচা কাজ করে ফেললেন আপনি। স্লিপটা তখনই ছিঁড়ে ফেলতে পারতেন। যাই হোক, এবার আসি আপনার পরের প্রশ্নে, রঘু কোথায়? আপনি তো কম কসরত করেননি তাকে লুকিয়ে ফেলার। তবে আস্ত মানুষ গায়েব করা বেশ কঠিন কাজ। হেয়ালি ছেড়ে পুরোটা শেষ করুন আগে। রঘু কোথায়? সে কি এসব বলছে? এই, তার আগে আপনি বলুন তো, আপনার ছেলে যে এত বড় দুষ্কর্ম করেছে আপনি জানতেন না? আগের দিনও এসেছে জানতে পেরেছিলাম, কিন্তু রবি শেখর কেউ খুন করতে পারে এ কথা ভাবিনি কখনো। ও বর্তাকে যে খুব ভালোবাসতো। আসলে কি জানেন, রিপুর ঘরে অনেকেরই বিকার ঘটে। সমরেশবাবু প্রেমে এতটাই বিভোর ছিলেন যে সেই সম্পর্কে বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি। কিন্তু ওনার আগে সবটা জেনে নেওয়া উচিত ছিল। অদিতি কখনোই বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু অদিতি আমাকে সে কথা বলল না কেন? হয়তো অভিমান করে। আসলে মনের চোরাগুলি বোঝা ভীষণই দুষ্কর সমরেশবাবু। আপনি মনের মানুষ হয়ে সেটা টের পেলেন না। হয়তো সেই কারণেই ওনার মনে অভিমান জন্মায়। ও তো আমাকে অনেক কিছুই গোপন করেছিল। এখানে আসার কথা, ছদ্মবেশ, ওর কন্ট্রাক্ট। দেখুন, সেটা ওনার প্রফেশনাল কারণে। এটাকে উনি অভিনয় ভেবেই এসেছিলেন, আর তেমনটাই ওনাকে বলা হয়েছিল। কি সূর্যশেখর বাবু, তাই তো? সূর্যশেখর খালি মাথা নাড়িয়ে সম্মতি জানান। ওনাকে টোপ দেওয়া হয়েছিল, 2-4 দিনের জন্য এখানে এভাবে অভিনয় করলে বড় একটা প্রজেক্টের কাজ পাবেন উনি। আর টাকার অঙ্ক সেটাও নেহাত কম ছিল না। ওনার বাবার চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। সে তো আমি দেব বলেছিলাম। এতগুলো টাকা আপনার থেকে নিতে সংকোচ বোধ করছিলেন হয়তো, নইলে এভাবে বেঘরে প্রাণ হারাতো না। কিন্তু ওকে তো আমি খুন করিনি। তাহলে কে করলো? দীপ্তনারায়ণবাবু, আপনি কিছু বলবেন? মাথা নিচু করে ফেলেন দীপ্তনারায়ণ। বাবা? হ্যাঁ, আপনার বাবাই এই ঘৃণ্য অপরাধটা করেছেন। আসলে আমি আগেই জানতে পেরেছিলাম উনি আসল রেবতী দেবী নন। ওনাকে সেই বিষয়ে প্রশ্নও করি। বুদ্ধিমতী অদিতি সেটা বুঝে আপনার বাবাকে জানায়, কারণ সূর্যশেখর তখন কলকাতায়, অন্তত তেমনটাই তিনি জানতেন। এদিকে দীপ্তনারায়ণবাবু ভাবলেন আমি ওর কথা জেনে ফেললে মুশকিল হবে, আর সূর্যশেখরের প্ল্যানও ভেস্তে যাবে, ফসকে যাবে এতদিনের জমিদারি দখলে সুপ্ত বাসনা। তাই মরিয়া হয়ে খুনটা উনিই করেন। কি পুটি, ঠিক বলেছি তো? আসলে অভিনয়ের অংশ এটা ছিল। অসংখ্য ধন্যবাদ তবে বেশি বিষ্ণু টাকা বাবু, পেলে মুখ বন্ধ এইভাবে তো আমাকে রাখাই যায়। সহযোগিতা করার জন্য। তবে একেবারে শুকনো মুখে চলে যাবেন? সেই অন্তত চাটুকু নিন। অভিনয় করতে করতে না না, লোকে নিজের আসল এখানে সত্তাটাই নয়। হারিয়ে ফেলেছে। চলুন, রাস্তায় কোনো দোকান থেকে খাবো। রঘু আর আপনার পারিশ্রমিকটাও তো কাছেই দিতে হবে। মানে আর কিছুই না, রঘুর ওপর হামলা হতে পারে এই আশঙ্কায় আমি ওকে গেস্ট হাউসে কদিন গা ঢাকা দিতে বলি, আর রাতে নজরদারি রাখতে বলি অদিতির ঘরের দিকে। ওই আমাকে খবর দেয় সেদিন রাতে। আমি ভেবেছিলাম দীপ্তনারায়ণ বা সূর্যশেখর কেউ একজন আসবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে ভাবিনি। আমারও একটু অ্যালার্ট থাকা উচিত ছিল, তাহলে হয়তো ওর প্রাণটা যেত না। আমি যতক্ষণ ওর বাড়ি পৌঁছাই ততক্ষণে সব শেষ। সেদিন সবটা বলে ফেলতে পারতাম, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম সূর্যশেখরের। আপনি ওকে না ধরলে আমার পক্ষে সবটা ম্যানেজ করা মুশকিল হতো। থ্যাংক ইউ মিস্টার নিয়োগী। এবার আপনি অপরাধীদের অ্যারেস্ট করুন। আমি সব তথ্য প্রমাণ স্টেশনে পৌঁছে দেব, আর কিছুক্ষণের মধ্যেই অদিতির বাবা মা আসবেন।
ওর বডিটা ওনাদের দিয়ে দেবেন। ওনারা এলেই আমি বেরিয়ে যাব। আমি পেটুক বটে উকিলবাবু, কিন্তু এই অভিশপ্ত বাড়ির জলও আমার মুখ দিয়ে নামবে না। আচ্ছা বেশ, চলুন তাহলে আসি মিস্টার নিয়োগী। হ্যাঁ, অদিতির বাবা মা এলে আমাকে জানাবেন, আমি কাছেই আছি। আপনি ততক্ষণ আপনার ফর্ম্যালিটি করুন। আরে কোনো চিন্তা নেই ম্যাডাম, আপনার উকিলবাবু তো আছেন, ওনার গাইডেন্স মতো চলবেন আর ছেলেকে ভালোভাবে মানুষ করুন, যেন জমিদার বাড়ির অভিশাপ ওর গায়ে না লাগে। সূর্যশেখরবাবু, আপনার কি সাজা হবে আমি তা জানি না, তবে যদি ফিরে আসেন, ফিরে এসে একটু মানুষ হওয়ার চেষ্টা করুন, অন্তত আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে। সবাই ভালো থাকবেন, কেমন? আসি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা জমিদার বাড়ির রহস্য। গল্পের নাট্যরূপ দিয়েছে অরিত্রা। বিভিন্ন চরিত্রে যেমন রবিশেখর, স্বর্ণাভ, সূর্যশেখর, পিনাকি, দীপ্তনারায়ণ, সৌমিক, উকিল, সায়ন পাঞ্চাল, রেণু, মনীষা, অতসী দেবী, ভাস্বতী, পুঁটি, সৃজনী, ডাক্তার শুভাশিস, পুলিশ দেবায়ন, সমরেশ সায়ন, ময়ূরাক্ষী স্বস্তিকা, মিস্টার নিয়োগী সৌমিক হালদার, আর বিশ্বনাথ আমি অর্ঘ্য। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ এই পর্যন্তই, ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন দি অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে। ধন্যবাদ।